প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি আর দুদিন পরে ইনশাআল্লাহ বাংলাদেশের বহুল প্রত্যাশিত সেই নিরপেক্ষ নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ, বহু মানুষ গত 16 বছরে গুম খুন হত্যার শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। জুলাই আন্দোলনে আমরা দেখেছি কত মানুষকে হত্যা করা হয়েছে, কত মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। আমরা এই মানুষগুলোর বলিদান বিনিময়ে যে আমরা গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি, সেই গণতান্ত্রিক অধিকার আমরা প্রয়োগ করতে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী 12 তারিখে। প্রিয় ভাই বোনেরা, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই এলাকায় ধানের শীষের প্রার্থী হিসাবে। আজকে এই এলাকায় আমার বেড়ে ওঠা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে 1972 সালে আমি এই এলাকাতেই বড় হয়েছি। আমার ভাই এই এলাকাতেই বড়, আর আমাদের সন্তানেরা এই এলাকাতেই জন্মগ্রহণ করেছে। প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় ঢাকা 17 এলাকাবাসী বৃন্দ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া, উনিও এই এলাকাতেই সারা জীবন কাটিয়েছেন এবং এই এলাকা থেকেই উনি বিদায় নিয়েছেন জীবনের। আজকে এই এলাকার সাথে স্বাভাবিকভাবে আমার এবং আমার পরিবারের একটি সম্পর্ক গড়ে উঠেছে, একটি মানসিক সম্পর্ক গড়ে উঠেছে, একটি আধ্যাত্মিক সম্পর্ক গড়ে উঠেছে এই এলাকার সাথে, এই এলাকার মানুষের সাথে। প্রিয় ভাই বোনেরা, স্বাভাবিকভাবে নির্বাচন যখন আসে, নির্বাচনকে ঘিরে মানুষের অনেক প্রত্যাশা তৈরি হয়। স্বাভাবিকভাবেই বিশেষ করে বিএনপির মতন একটি রাজনৈতিক দলের কাছে সারা বাংলাদেশের মানুষ, শুধু ঢাকা 17 নয়, সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। আমরাও বাংলাদেশের মানুষের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে আমরা চেষ্টা করেছি, আমরা সেভাবে দলের পক্ষ থেকে সেইভাবে পরিকল্পনা গ্রহণ করতে, সেইভাবে কর্মসূচি তৈরি করতে, যাতে আগামী 12 তারিখে বাংলাদেশের মানুষ ধানের শীষকে নির্বাচিত করলে, ধানের শীষ ইনশাআল্লাহ আল্লাহর আমাদের সরকার গঠন করলে আমরা যাতে সমাজের, দেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বিভিন্ন বিষয় যাতে আমরা অ্যাড্রেস করতে পারি। প্রিয় ভাই বোনেরা, আমরা সামগ্রিকভাবে দেখেছি বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। এই নারীদেরকে যদি আমরা যতই পরিকল্পনা গ্রহণ করি না কেন, আমরা যদি আমাদের মা বোনদেরকে, তাদেরকে রাজনৈতিক অধিকারের পাশাপাশি তাদেরকে যদি আমরা স্বাবলম্বীভাবে গড়ে তুলতে না পারি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, তাহলে আমরা কোনোই উন্নয়ন অগ্রযাত্রাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছিলেন, উনি এই দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য, মেয়েদেরকে শিক্ষিত করার জন্য তাদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত উনি ফ্রি করেছিলেন শিক্ষা ব্যবস্থা। এবং তার কারণে আজকে সমগ্র বাংলাদেশে নারীদের শিক্ষার হার অনেক বৃদ্ধি পেয়েছে। এবং আমরা এখন পরবর্তী বিএনপি সরকার যে গঠিত হবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে লক্ষ কোটি নারী যে শিক্ষিত হয়েছে, এই নারীদের শিক্ষার আলো পৌঁছেছে, কিন্তু এখন তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। বিশেষ করে খেটে খাওয়া নারী, প্রান্তিক পরিবার যারা আছে, প্রান্তিক নারী যারা আছেন, সারা বাংলাদেশে খেটে খাওয়া যারা নারী আছে, তাদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং এই কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশে আমরা গৃহিণী যারা আছেন, মা যারা আছেন, তাদের কাছে আমরা সরকারের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই। যেই কার্ডের মাধ্যমে প্রত্যেকটি মা, প্রত্যেকটি গৃহিণী সরকারের পক্ষ থেকে ন্যূনতম একটি সহযোগিতা পাবে, যার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা পাবে, যার মাধ্যমে ধীরে ধীরে সেই পরিবারটি, সেই মাটি, সেই গৃহিণীটি ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, একই সাথে বাংলাদেশে আমরা জানি কৃষি হচ্ছে প্রধান পেশা। বাংলাদেশে কোটি কোটি মানুষ কৃষি পেশার সাথে জড়িত এবং কোটি কোটি কৃষক আমাদের আছেন।
কৃষক যদি ভালো থাকে বাংলাদেশের মানুষও ভালো। বিভিন্ন কষ্টের মধ্যে যেতে হয়। আমরা সেই জন্যই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই কৃষক ভাইদের পাশেও আমরা দাঁড়াবো এবং কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য মা বোনদেরকে যেভাবে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহযোগিতা করে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, ঠিক একইভাবে কৃষক ভাইদেরকে আমরা কৃষি কার্ড নামক একটি কার্ড দিব, যার মধ্যে আমরা কৃষক ভাইদের কাছে সরকারের পক্ষ থেকে যে সকল সহযোগিতা থাকবে সেগুলো আমরা সরাসরি কৃষক ভাইদের কাছে পৌঁছে দিতে চাই এবং এভাবে পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের প্রান্তিক হোক, ক্ষুদ্র হোক, মাঝারি হোক, সকল ধরনের কৃষককে ধীরে ধীরে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়তে চাই। প্রিয় ভাই বোনেরা, এই এলাকা সহ ঢাকা 17 এলাকা সহ সমগ্র বাংলাদেশে আরেকটি বড় সমস্যা আছে। আমাদের তরুণ যুবক যারা আছে, তরুণ যুব সমাজের সদস্য যারা আছে, ছেলে হোক মেয়ে হোক, তাদের কাছে অধিকাংশের কাছে শিক্ষার আলো আছে, কিন্তু সমস্যা কর্মসংস্থানের অভাব রয়ে গেছে। আমাদের বহু তরুণ যুব সমাজের বহু সদস্য আজও বেকার রয়ে গিয়েছে। এত বড় জনসংখ্যার একটি অংশকে যদি বেকার রেখে দেই, আমরা বেকার থেকে যাই, তাহলে অবশ্যই আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং সে কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের যে তরুণ আছে, যুবক আছে, এদেরকে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রদান করতে চাই। বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করে, বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি করে আইটি সেক্টরে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে আমরা দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই, যাতে করে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক, দেশের ভিতরেই চাকরি বাকরি হোক, অথবা বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করে যাতে তারা তাদের বেকারত্ব ঘোচাতে পারে। এবং একই সাথে প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা দেখেছি আমাদের যে সকল ভাইয়েরা বিদেশে চাকরি করতে যায়, যাবার আগে তাদেরকে অনেক সময় অর্থের সংকটে পড়তে হয় এবং তখন তারা কি করে, স্বাভাবিকভাবেই পৈতৃক জমি জমা যা থাকে বাধ্য হয়ে অনেকেই সেই জমি জমা বিক্রি করতে হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে এখন থেকে যারা বিদেশে যাবে তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যাংক ঋণের ব্যবস্থা করে দিব, যাতে সেই টাকা দিয়ে তারা বিদেশে যেতে পারে, পৈতৃক জমি জমা যেন তাদেরকে বিক্রি করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমাদের দেশে একটি বিশাল সমস্যা রয়ে গেছে। বাংলাদেশের মানুষের গ্রামে মানুষগুলো চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত, প্রাথমিক চিকিৎসা অনেকের জন্য পৌঁছে দেওয়া সম্ভব হয় না। সেজন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমরা সমগ্র বাংলাদেশে 1 লক্ষ শহর গ্রাম সব মিলিয়ে 1 লক্ষ আমরা হেলথ কেয়ারার বা স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ করতে চাই। এই স্বাস্থ্যকর্মী নিয়োগ করার মাধ্যমে একদিকে যেমন 1 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ঠিক একইভাবে এই সকল স্বাস্থ্যকর্মী শহরের সবগুলো জায়গায়, বিশেষ করে যারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এই মানুষগুলোর কাছে তারা পৌঁছে যাবে, বিশেষ করে নারীদের কাছে এবং শিশুদের কাছে। এবং যে সকল অসুখ বিসুখ ঘরে বসে চিকিৎসা দেওয়া সম্ভব, সেগুলো তারা ঘরে বসেই চিকিৎসা দিবে আমাদের এই স্বাস্থ্য কর্মীরা, যার ফলে আমরা একজন মানুষকে অসুস্থ হওয়ার আগেই যাতে সে সুস্থতা পেতে পারে, অসুস্থ হওয়ার আগেই যাতে তাকে এই বিষয়ে সচেতন করা যায়, আমরা সেই পদ্ধতি গড়ে তুলতে চাইছি। আমরা যদি কম সংখ্যক মানুষকে অসুস্থ হয় এই পরিবেশ তৈরি করতে পারি, তাহলে পরবর্তীতে হাসপাতালে যে মানুষগুলো যাবে তারা কিছুটা হলেও বেটার চিকিৎসা তাদের পক্ষে পাওয়া সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের বিষয়ে আমরা পরিকল্পনা করেছি, নারীদেরকে স্বাবলম্বী করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, আমরা আমাদের তরুণ সমাজের সদস্যদের কর্মসংস্থানের পরিকল্পনা আমরা করেছি বিভিন্নভাবে, আমরা আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার পরিকল্পনা করেছি। একই সাথে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমাদের সমাজে কিছু মানুষ বসবাস করে যারা আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি ঘটনার সাথে কম বেশি যারা জড়িত, জীবনে চলার পথে বিভিন্ন সময় যখন কোনো সংকটের তৈরি হয় তারা আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। এই ব্যক্তিরা কারা? এই ব্যক্তিরা হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ, বিভিন্ন ওয়াক্তবের খতিব, ইমাম, মুয়াজ্জিন সাহেবরা সহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তারা।
আমরা যদি খেয়াল করে দেখি এই মানুষগুলো অনেকেই খুব মানবতর জীবন যাপন করে এবং সেইখানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে এই মানুষগুলোর জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব, যাতে করে এই মানুষগুলো সম্মানজনকভাবে বসবাস করতে পারেন জীবনে। এখন প্রিয় ভাই বোনেরা, এগুলো হলো পরিকল্পনার কথা। লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই পরিকল্পনাগুলো আমরা এই জন্য বাস্তবায়ন করতে চাই যে আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে, যেই বাংলাদেশে যে কোনো মানুষ, একজন নারী হোক একজন পুরুষ হোক, নির্বিঘ্নে নিরাপদে যাতে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলাফেরা করতে পারে নিরাপদে। আমরা চাই এমন একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে যেখানে যে কোনো মানুষ, উনি ব্যবসায়ী করুন অথবা উনি চাকরি বাকরি করুন না কেন, নিশ্চিন্তে নিরাপদের সাথে ব্যবসা বাণিজ্য এবং চাকরি বাকরি অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই ধীরে ধীরে, যেই বাংলাদেশে যে কোনো মানুষ তার পরিবার নিয়ে, পরিজন নিয়ে যাতে নিশ্চিন্তে তার বাসায় রাতে ঘুমোতে পারে, এরকম একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। এখন প্রিয় ভাই বোনেরা, এই ঢাকা 17তে অনেক সমস্যা আছে। এখানে আমাদের যানজটের সমস্যা আছে, এখানে আমাদের বায়ু দূষণের সমস্যা আছে, এখানে আমাদের জলবদ্ধতার সমস্যা আছে। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা যদি সকলে একসাথে কাজ করি তাহলে অবশ্যই আমরা এই পরিস্থিতি পরিবর্তন করতে পারবো। আমাদের মুক্তিযোদ্ধারা 1971 সালে জীবন বাজি রেখে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন। বিভিন্ন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের বহু মানুষ, বহু সহকর্মী, বহু নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দলের তারা জীবন উৎসর্গ করেছেন। এমনকি 2024 সালের জুলাই আন্দোলনে আমরা দেখেছি 1500 মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করা হয়েছে। এই যে মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছেন, এই যে মানুষগুলো পঙ্গুত্ব বরণ করেছেন, নিশ্চয়ই তাদের একটি প্রত্যাশিত বাংলাদেশ ছিল, যেই বাংলাদেশে মানুষ নিরাপদে থাকতে পারবে, যেই বাংলাদেশের মানুষকে তার ধর্ম বর্ণ দিয়ে বিচার করা হবে না, বরং তার মেধা এবং তার যোগ্যতার বিচার দিয়ে তাকে বিচার করা হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে মিলে আজকে চেষ্টা করি, ইনশাল্লাহ অবশ্যই আমরা সেরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো, সক্ষম হব। পৃথিবীর বহু দেশ আমাদের মতন এরকম সমস্যায় জর্জরিত ছিল, কিন্তু তারা সকলে ঐক্যবদ্ধ থেকে দেশের জনগণ একসাথে কাজ করে দেশের অবস্থার পরিবর্তন ঘটেছে। সেই সকল দেশ যদি করতে পারে তাহলে বাংলাদেশের মানুষ কেন করতে পারবে না? আমরা বাংলাদেশের মানুষই তো গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছে। বাংলাদেশের মানুষই তো 1971 সালে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। তাহলে আমরা কেন দেশকে পুনর্গঠন করতে পারবো না? অবশ্যই আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, তার আগে আমরা কি দেখেছি? যখন দেশ স্বাধীনের পরে একটি সরকার ছিল, আমরা দেখেছি 74 সালে কিভাবে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে না খেয়ে। কিন্তু আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেখেছি এই দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ হতে, এবং আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এই দেশ থেকে খাদ্য রফতানি পর্যন্ত করতে। যেই দেশে কয়েক বছর আগে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দেশে সঠিক নেতৃত্বের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বিদেশে খাদ্য রফতানি হয়েছে। প্রিয় ভাই বোনেরা, 90 স্বৈরাচার যখন দেশকে ধ্বংস করে দিয়েছিল, পরবর্তীতে আমরা দেখেছি দেশের মানুষ যখন বিএনপিকে রাষ্ট্র কাঠামো মেরামতের সুযোগ দিয়েছে, আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় কিভাবে বাংলাদেশ এমার্জিং টাইগারে পরিণত হয়েছিল, কিভাবে বাংলাদেশে হাজার হাজার শিল্প কারখানা গড়ে উঠেছিল। কাজেই প্রিয় ভাই বোনেরা, প্রিয় ঢাকা 17 এলাকাবাসী, আপনারা যদি ধানের শীষকে সমর্থন দেন, আপনারা যদি ধানের শীষকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ বিএনপির একমাত্র রেকর্ড আছে। এই মুহূর্তে যত রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির একমাত্র রেকর্ড আছে, বিএনপির একমাত্র অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালিত করতে হয়। বিএনপি তার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের কাজে ইনশাল্লাহ সামনে দিবে, হাত দিবে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে। প্রিয় ভাই বোনেরা, আমাদের এখন মূল লক্ষ্য হচ্ছে আমরা স্বৈরাচারকে বিদায় করে এই দেশের মানুষ
এখন আমাদের সামনে কাজে হাত দিতে হবে। কি সেই কাজ? সেই কাজ হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে হবে। আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। 20 কোটি, প্রায় 20 কোটি মানুষের এই দেশের যারা সন্তান আছে, তাদের যুবক আছে, তরুণ আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই দেশের সন্তান, ভবিষ্যৎ সন্তানদের জন্য আমাদেরকে সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই দেশের, এই যে শুধু ঢাকা 17 নয়, শুধুমাত্র ঢাকা মহানগরী নয়, সমগ্র বাংলাদেশে বিভিন্ন জায়গায় যানজট আছে, রাস্তাঘাট গত 15 বছরে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা শুধু গত 15-16 বছরে দেখেছি মেগা প্রজেক্ট হয়েছে, এবং মেগা প্রজেক্টের মানে মেগা দুর্নীতি হয়েছে। সারা দেশ, আমি গত 1 মাসে কম বেশি সারা দেশ ঘুরে বেরিয়েছি। আমি দেখেছি কিভাবে রাস্তাঘাট সব ধ্বংস হয়ে গিয়েছে, ভেঙে চুরে গিয়েছে। আমি দেখেছি, মানুষের কাছ থেকে শুনেছি, স্কুল কলেজগুলো ধ্বংস হয়ে গিয়েছে, ভেঙে চুরে গিয়েছে। হাসপাতালগুলোতে ঠিক মতন ওষুধ নাই, ঠিক মতন ডাক্তার নাই। কাজে প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে বহু চ্যালেঞ্জ, আমাদের সামনে বহু কাজ, আমাদের সামনে বহু কাজ। এই রাষ্ট্রকে আমাদের পুনর্গঠন করতে হবে। এই এলাকার একজন মানুষ যাকে আপনারা সকলে এক বাক্যে চিনেন, এক নামে চিনেন, দেশনেত্রী খালেদা জিয়া। এই খালেদা জিয়ার উপরে আপনারা দেখেছেন, এই খালেদা জিয়ার উপরে আপনারা দেখেছেন, এই খালেদা জিয়াও এই এলাকা থেকে 1991 সালে নির্বাচন করেছিলেন। উনিও আপনাদেরই একজন ছিলেন। এই খালেদা জিয়াকে আপনারা দেখেছেন কিভাবে অত্যাচার, জেল, জুলুম, নির্যাতন সহ্য করতে হচ্ছে। কিন্তু খালেদা জিয়া এই দেশ ছেড়ে চলে যাননি। ওনার সন্তান হিসেবে আমি জানি, ওনার কাছে স্বৈরাচারের সময়, ওনার সন্তান হিসেবে আমি জানি, ওনার কাছে স্বৈরাচারের সময় প্রস্তাব দেওয়া হয়েছিল যে উনি যদি দেশ ছেড়ে চলে যান তাহলে ওনাকে কোনো জেল জুলুম সহ্য করতে হবে না। কিন্তু খালেদা জিয়া পরিষ্কার বলে দিয়েছিলেন যে এই বাংলাদেশই হচ্ছে আমার প্রথম, এই বাংলাদেশি হচ্ছে আমার শেষ ঠিকানা, এই বাংলাদেশি মানুষ হচ্ছে আমার পরিবার। কাজে আমি আমার পরিবারকে ছেড়ে, আমার প্রথম এবং শেষ ঠিকানাকে ছেড়ে আমি কোথাও যাব না। প্রিয় ভাই বোনেরা, জীবনের শেষ দিন পর্যন্ত খালেদা জিয়া এই বাংলাদেশের মানুষের পাশেই ছিলেন। মৃত্যু জেনেও উনি এই দেশ ছেড়ে চলে যাননি। মৃত্যু জেনেও উনি এই দেশের মানুষকে সাথে নিয়েছিলেন, এবং এই দেশের মানুষের মাঝেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, আজ যে খালেদা জিয়া বলেছেন বাংলাদেশই আমার প্রথম এবং শেষ ঠিকানা, প্রিয় ভাই বোনেরা, আমাদের সকলের, শুধু খালেদা জিয়া না, খালেদা জিয়ার সাথে আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা কোনটি? বাংলাদেশ। আসুন, বিএনপি, আমি বলেছি একটু আগে, বিএনপি হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যাদের একটি পরিকল্পনা আছে দেশ গঠন করা। বিএনপি হচ্ছে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যাদের কর্মসূচি আছে দেশকে গঠন করার। বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে যাদের সঠিকভাবে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। প্রিয় ভাই বোনেরা, কাজেই বিএনপি বিশ্বাস করে সবসময় যে জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। প্রিয় ভাই বোনেরা, বিএনপির সৃষ্টি থেকে আজ পর্যন্ত জনগণের সমর্থন প্রতিবার বিএনপির সাথে ছিল। বিএনপির সমর্থন, জনগণের সমর্থন ছিল বলেই বিএনপি সকল সময় জনগণকে রেখে চলে যায় নাই। জনগণের সুখ দুঃখ যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে বিএনপি সকল সময় জনগণের সাথে ছিল, এবং জনগণ যতবার বিএনপিকে সুযোগ দিয়েছে বিএনপি চেষ্টা করেছে তার সর্বশক্তি দিয়ে এই দেশকে গড়ে তুলতে, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে। আসুন আসুন আজকে ঢাকা 17-র প্রার্থী হিসাবে, ধানের শীষের প্রার্থী হিসাবে আমি আপনাদের সকলের কাছে আজকে ধানের শীষের পক্ষে ভোট চাইছি, ধানের শীষের পক্ষে আপনাদের রায় চাইছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যদি ধানের শীষকে বিজয়ী করেন, সমগ্র বাংলাদেশে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছেন, সকলকে যদি আপনারা অনুরোধ করেন, আপনাদের মাধ্যমে সকলের কাছে আমি বিনীত অনুরোধ পৌঁছে দিতে চাই যে আসুন, আমাদেরকে দেশ গঠন করতে হবে, আমাদেরকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, আমাদেরকে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং যেই কথাটি আমি বলেছি আপনাদের সামনে, বিএনপি একমাত্র রাজনৈতিক দল যার সেই পরিকল্পনা, যার সেই কর্মসূচি, যার সেই অভিজ্ঞতা আছে। কাজেই বিএনপিকে আপনারা সুযোগ দিন, ইনশাল্লাহ বিএনপি আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনের দিনের মূল লক্ষ্য, মূল রাজনীতি হচ্ছে দেশকে পুনর্গঠন করা। যে দেশকে স্বৈরাচার ভেঙে চুরে শেষ করে দিয়ে গেছে, ইনশাল্লাহ আমরা সেই দেশকে, জনগণকে সাথে নিয়ে আবার গড়ে তুলবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই
আমি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার একটি কথা মনে প্রাণে আমি সেই জন্যই বিশ্বাস করি এবং প্রত্যেকটি জায়গায় একটি কথাই বলি, দেশ যেহেতু আমাদের, কেউ বাইরে থেকে এসে আমাদেরকে এই দেশ গঠন করে দিয়ে যাবে না। দেশ যেহেতু আমাদের, এই দেশ আমাদেরকেই গড়তে হবে। নিজের ঘর যেরকম নিজেকে সামাল দিয়ে রাখতে হয়, এই দেশকে আমাদেরই গড়তে হবে, আমাদেরই তৈরি করতে হবে, আমাদেরকেই সামাল দিতে হবে। সেজন্যই আমি প্রিয় ভাই বোনেরা, প্রিয় এলাকাবাসী, একটি কথা মনে প্রাণে বিশ্বাস করি আমি, সেই কথাটি হচ্ছে, প্রত্যেকে আপনারা জানেন, তারপরেও আপনাদের সামনে আমি কথাটি তুলতে চাই। করব কাজ কে, তারপরে করব দেশ, তারপরে সবার আগে বাংলাদেশ। করব কাজ সবার আগে, প্রিয় ভাই বোনেরা, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আমি ঢাকা 17-র প্রার্থী হিসাবে আপনাদের সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আমরা দেশ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।